আচ্ছা, আজকে হচ্ছে আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের আরেকটা ম্যাথ করব। ম্যাথটা একটু আলাদা, মানে প্রথমটা চাইতে একটু ডিফারেন্ট, বাট মানে প্রসিডিউরটা মোটামুটি প্রথমটার মতোই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি প্রথমে একটু কোয়েশ্চেনটা লিখি যে ডিজাইন এ ওয়ান ওয়ে স্ল্যাব which is built integrally with beam clear span is equal to 15 feet, live load is equal to 100 pound per square feet, কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ এফ প্রাইম সি দেয়া আছে হচ্ছে 4 কেএসআই, আর স্টিলের ইল্ড স্ট্রেস এফ ওয়াই দেয়া আছে 60 কেএসআই। ঠিক আছে, তো বলছে ইউএসডি মেথডে, মানে আমরা স্ল্যাব শুধু ইউএসডি মেথডেই দেখবো, আমরা ডাব্লিউএসডি মেথডে মানে টি বিম দেখার কথা ছিল, এটাও দেখি নাই কারণ টাইম শর্ট ছিল। তো আমরা স্ল্যাবও শুধু ইউএসডি মেথডে দেখবো। ঠিক আছে, তো বলছে ডিজাইন করতে ওয়ান ওয়ে স্ল্যাব বাই ইউএসডি লিখে দিলাম। ঠিক আছে, হ্যাঁ বলেন বলেন। একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা কখন স্যার ইউএসডি মেথডটা ইউজ করব আর কখন স্যার আমরা ডব্লিউএসডি মেথডটা ইউজ করব স্যার? ইউএসডি মেথডের পুরা নাম কি? আলটিমেট স্ট্রেস ডিজাইন। আলটিমেট। এখানে আপনি ধরেই নিচ্ছেন যে আপনি যেই রেইনফোর্সমেন্ট মানে রড ইউজ করতেছেন ওইটা হচ্ছে একদম আলটিমেট লেভেল পর্যন্ত লোড নিতে পারবে, মানে তার ক্যাপাসিটি আপনি একদম ম্যাক্সিমামটা ধরে নিচ্ছেন। আর ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন আপনি কি ধরতেছেন? যতটুকু লোড আসবে ওইটার এগেইনস্টে যতটুকু সে ডিফর্ম করবে ওইটাকে আপনি তার লিমিট ধরে নিচ্ছেন, যে সে আগেই মানে ওয়ার্কিং স্ট্রেসে সে ফেল করে যাবে, সে আলটিমেট লেভেল পর্যন্ত যাইতে পারবে না। তাহলে সেফ কোনটা বেশি, ডাব্লিউএসডি বেশি সেফ নাকি ইউএসডি বেশি সেফ? স্যার ইউএসডি বেশি সেফ। ডাব্লিউএসডি বেশি সেফ, কারণ আপনার রডের আপনি যদি টেনসাইল স্টিল স্ট্রেস কার্ভ আঁকেন, মাইল্ড স্টিলের কার্ভটা এরকম না, মনে আছে? জি স্যার। এটাকে কি বলে, মানে ইল্ড পয়েন্ট বলে, একটা পয়েন্ট পর্যন্ত গিয়ে তারপর নামতে থাকে, তারপর আবার বাড়তে থাকে, ফ্র্যাকচার হয়। আমি যখন আলটিমেট স্ট্রেস ডিজাইন করতেছি আমি ধরে নিচ্ছি যে আমার রডটা আলটিমেট লেভেল পর্যন্ত, মানে একদম এই শেষ, আমি এখন যে ক্রস চিহ্ন দিচ্ছি এতটুকু পর্যন্ত সে লোড নিতে পারবে। ঠিক আছে, বাট আমি ডাব্লিউএসডি তে কি করতেছি, এই ওয়ার্কিং স্ট্রেস মানে যতটুকু লোড আসবে বা যতটুকু অবস্থা সে লিনিয়ার, তার ধর্মটা যতক্ষণ পর্যন্ত লিনিয়ার আছে ততক্ষণ পর্যন্ত সে লোড নিয়ে ফেল করে যাবে আমি ধরতেছি। আমি তো তার এর পরের যে ক্যাপাসিটিটুকু ডাব্লিউএসডি তে তো আমি এটা কনসিডার করতেছি না। তাহলে কোনটা বেশি সেফ? ডব্লিউএসডি। ডাব্লিউএসডি বেশি সেফ, কারণ সে তো লোড নিতে পারবে, সে তো এই পয়েন্টের পরেও ডান দিকে তো আরো লোড নিতে পারবে, কিন্তু ওইটা আমরা কাউন্টে আনতেছি না স্যার। কাউন্টে আনতেছি না, বাট আমি ইউএসডি এটাকে কাউন্টে আনতেছি। কিন্তু ইকোনমিক্যাল কোনটা, খরচ কোনটাতে কম হবে? স্যার ইউএসডি তে। ইউএসডি ইকোনমিক্যাল, কিন্তু সেফটি বেশি ডাব্লিউএসডি তে। এবার আপনি আপনার সিচুয়েশনের উপর বেস করে ডিজাইন করবেন। স্যার স্যার প্র্যাকটিক্যাল লাইফে স্যার কোনটা মানে কোনটা মেইনটেইন করে আমরা স্যার? ইউএসডি। প্র্যাকটিক্যাল লাইফে আপনি আলটিমেট স্ট্রেস ধরে ডিজাইন করবেন। আপনি যদি ডাব্লিউএসডি তে করতে চান আপনার খরচ অনেক বাইরে যাবে। স্যার ইউএসডি তে তো স্যার আমরা মানে লোডের সাথে স্যার ফ্যাক্টর গুণ দিচ্ছি, তো ওই অনুসারে স্যার লোড বাইরে যাচ্ছে না স্যার? লোড ভাই, আমি তো ইউএসডি তে লোডের সাথে ফ্যাক্টর গুণ দিয়ে আমার মনে করেন এই যে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড করতেছি, আমার ইউএসডিও সেফ ডাব্লিউএসডিও সেফ। কিন্তু ডাব্লিউএসডি তে আমি কি করতেছি, আমার ম্যাটেরিয়ালের ক্যাপাসিটিটাকে আমি মানে একটা লিমিটেড করে দিচ্ছি। আর ইউএসডি তে আমি ম্যাটেরিয়ালের ক্যাপাসিটিটাকে লিমিট করতেছি না, আমি ম্যাটেরিয়াল যতটুকু পর্যন্ত লোড নিতে পারার কথা অতটুকুই ধরতেছি, কিন্তু যতটুকু লোড আসতেছে আমার মানে ডেড লোড লাইভ লোড এগুলাকে আমি একটা সামান্য ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ করে মানে 1.2 1.6 সামান্য একটু বাড়াই নিচ্ছি সেফ সাইডে থাকার জন্য, সেফ ডিজাইন করার জন্য। ঠিক আছে, এমন তো না যে আমার ডেড লোডকে আমি 5-6 দিয়ে গুণ করে 5 গুণ 6 গুণ করে ফেলতেছি। আমি তো 1.5 গুণ মানে একটাকে করতেছি 1.6 দিয়ে গুণ, মানে 1.5 গুণ থেকে সামান্য একটু বেশি, আর একটাকে 1.2 দিয়ে গুণ করতেছি, মানে 1 এর থেকে একটু বেশি, তাই না? আচ্ছা, এবার দেখেন যে আমরা যদি এই প্রবলেমটাই সলভ করি, আমাদের প্রথম দিনের প্রবলেমটা কি মনে আছে? যে প্রথম দিনের প্রবলেমটা কিরকম ছিল? এরকম একটা বিম ছিল, এই আমাদের স্ল্যাব ছিল, এপাশে আরেকটা বিম ছিল, মানে ক্লিয়ার স্প্যান ছিল মনে হয় 15 ফিট, আর এদিকে ছিল কত, 30 ফিট না? আমরা প্রথমে চেক করছিলাম এটা কি ওয়ান ওয়ে নাকি টু ওয়ে স্ল্যাব, তাই তো?
তারপর 1 আমরা L/B রেশিও চেক করে দেখছিলাম যেটা কি 1 স্ল্যাব নাকি 2 স্ল্যাব। তো আমরা দেখছিলাম যে আমাদের L/B রেশিও কত 2 এর থেকে বড় আসছিল বোধহয়, সো এটা 2 স্ল্যাব ছিল। মনে আছে নাকি ভুলে গেছেন? আপনারা কি আছেন, আমার কথা শুনতেছেন? জি স্যার। এই 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 জিনিসগুলো তো মনে আছে, প্রথম ম্যাথটা করার সময় আমরা এইভাবে আগাইছিলাম, কিন্তু জি আজকে স্যার। আমাদের কোশ্চেনে দেখেন শুধু একটা ডাইমেনশন বলা আছে, ক্লিয়ার স্প্যান, এবং এখানে একটা ছবিও দেয়া থাকবে কোশ্চেনে, যে ছবিটা হচ্ছে এরকম। এই আমাদেরকে এই স্ল্যাবটা হচ্ছে ডিজাইন করতে হবে, এগুলো হচ্ছে বিম, ঠিক আছে। এবং ক্লিয়ার স্প্যান মানে স্ল্যাবের এখান থেকে এতটুকু বলা আছে কত, 15 ফিট, এখান থেকে এতটুকু কত বলা আছে, ক্লিয়ার 15 ফিট বলা আছে। এখন আমার তো এদিকে ডাইমেনশনটা দেয়া নাই, দেয়া আছে এদিকে স্ল্যাবটা কতটুকু লম্বা বলা আছে কোথাও কোশ্চেনে? আছে? নাই তো। তো যেহেতু বলা নাই, আমার পক্ষে কি এটা কি 1 ওয়ে নাকি 2 ওয়ে এটা বোঝার কোনো উপায় আছে? আমি তো L/B রেশিও চেক করতে পারতেছি না 1 ওয়ে নাকি 2 ওয়ে বোঝার জন্য। তো একমাত্র উপায় হচ্ছে, যেহেতু আমাকে কোশ্চেনে ডিরেক্টলি বলেই দেয়া আছে যে 1 ওয়ে স্ল্যাব, সো মানে আমার আর চেক টেক দেওয়ার দরকার নেই। আমি যদি 1 ওয়ে নাকি 2 ওয়ে চেক নাই দিতে হয়, আমি যদি বুঝেই নেই যেটা 1 ওয়ে স্ল্যাব, তাহলে আমার প্রথম ক্লাস মানে প্রথম কাজ কি অ্যাজিউম করা হবে বলেন? আমাকে কি অ্যাজিউম করতে হবে প্রথমে বলেন? আপনারা কি মানে আমার কথা বুঝতেছেন না কেউ? আমার কথা কি শুনতেছেন নাকি কথাই শুনতেছেন না, এটা বলেন। তাহলে প্রথমে আমরা কি অ্যাজিউম করব বলেন? আমরা প্রথম অঙ্কটাতে ফার্স্টে কি অ্যাজিউম করছিলাম? স্যার স্ল্যাবটা 1 ওয়ে নাকি 2 ওয়ে, এইটা বোঝার পরে আমরা স্ল্যাবের একটা কি অ্যাজিউম করে কাজ শুরু করছিলাম? স্যার স্ল্যাবের থিকনেস অ্যাজিউম করছিলাম না? জি স্যার। আচ্ছা, স্ল্যাবের থিকনেস অ্যাজিউম করার সময় আমাদের অনেকগুলো কন্ডিশন ছিল। যদি স্ল্যাবের ওয়ান এন্ড কন্টিনিউয়াস হয় তাহলে L/সামথিং, যদি বোথ এন্ড কন্টিনিউয়াস হয় তাহলে L/সামথিং। কন্ডিশন গুলা খাতায় লিখছেন? কারো খাতায় লিখা আছে কন্ডিশন গুলা? বলেন তো, ওয়ান এন্ড হইলে কি, বোথ এন্ড হইলে মানে স্ল্যাবের থিকনেস বের করার সূত্র কি? একটু তাড়াতাড়ি বলেন। ভুলে গেছেন? আচ্ছা, এটা একটু দেখে নিয়েন। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি ব্রেক করতেছে কথা? আচ্ছা, আপনারা মনে হয় ভুলে গেছেন যে আমাদের মানে সিম্পলি সাপোর্টেড হইলে ছিল, আমি সংক্ষেপে লিখি যে সিম্পলি সাপোর্টেড হইলে আমাদের স্ল্যাবের থিকনেস আমরা অ্যাজিউম করতাম কত, L/20। যদি ওয়ান এন্ড কন্টিনিউয়াস হয় তাহলে আমরা অ্যাজিউম করতাম কত, L/24। তারপর হচ্ছে যদি বোথ এন্ড কন্টিনিউয়াস হয় তাহলে আমরা অ্যাজিউম করতাম কত, L/28। আর ক্যান্টিলিভার হইলে কত, আমি শুধু ক্যান্টি লিখলাম সংক্ষেপে, L/10। এগুলো হচ্ছে ACI কোডে বলা আছে, আমেরিকান কনফ্লিক্ট ইনস্টিটিউটের গাইডলাইনে বলা আছে। তাহলে আমাদের আজকের স্ল্যাবটা দেখতে কিরকম, এরকম না? বলা আছে এখান থেকে এতটুকু 15 ফিট, আবার এখান থেকে এতটুকু 15 ফিট। তাহলে যদি এই স্ল্যাবের এই অংশটুকু চিন্তা করেন, এটার ডান পাশে কিছু একটা আছে, বাম দিকে কিছু আছে। আবার যদি স্ল্যাবের এই অংশটুকু চিন্তা করেন, এটার বাম দিকে কন্টিনিউয়াস, বাট ডান দিকে কিছু আছে না স্যার। তাহলে এটা কোন ধরনের স্ল্যাব? এটা ওয়ান এন্ড কন্টিনিউয়াস না? স্যার তাহলে আমরা এটা থিকনেস বের করবো কি দিয়ে, L/24। এল এর মান কত, 15 ফিট। এই যে ক্লিয়ার স্প্যান বলা আছে 15 ফিট, তাহলে আমরা প্রথমেই হচ্ছে একটা থিকনেস অ্যাজিউম করবো L/24 করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে as per ACI code
টি মিনিমাম ইজ ইকুয়াল টু কত হবে এল বাই 24। এল এর মান কত 15 ফিট, ক্লিয়ার স্প্যান বলা আছে এই যে কোশ্চেনে, ক্লিয়ার স্প্যান বলা আছে 15 ফিট। তাহলে 15 ফিটকে 12 দিয়ে গুণ করব, কেন গুণ করব ইঞ্চিতে নেওয়ার জন্য, ডিভাইডেড বাই 24। তাহলে এটা কত আসলো 7.5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের স্ল্যাবের মিনিমাম থিকনেস। সো আমরা অ্যাজিউম করব, অ্যাজিউম 7.5 ইঞ্চি ঠিক স্ল্যাব। এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি বুঝেন, এখন হচ্ছে আমাদের এই স্ল্যাবের যে বিভিন্ন লোড দেয়া আছে এগুলা নিয়ে কাজ করতে হবে। আমাকে বলেন তো যে আমাদের স্ল্যাবের সেলফ ওয়েট কত হবে? মানে এই স্ল্যাবটার উপরে শুধু মানে এখানে কিন্তু ফ্লোর ফিনিশ টিনিশ কিছু দেয়া নেই, শুধু একটা লাইভ লোড দেয়া আছে 100 পিএসএফ। আর মানে ফ্লোর ফিনিশ দেয়া থাকলে বা রিটেইনিং ওয়াল দেয়া থাকলে এগুলো কি লাইভ লোডের মধ্যে আসতো না? জি স্যার। ফ্লোর ফিনিশ আর রিটেইনিং ওয়াল দেয়া থাকলে লাইভ লোডের মধ্যে আসতো। এটা কে বলছেন? জি স্যার, বলেন তো একটু। না স্যার, লাইভ লোড তো স্যার এই যে স্যার রিটেনিং ওয়াল এগুলো থাকবে না স্যার। এগুলো তো ডেড লোড, মানে জি স্যার, ডেড রিটেইনিং লোড ওয়াল, স্যার। ফ্লোর ফিনিশ এগুলো ডেড লোড না। জি স্যার। তারপর স্ল্যাবের সেলফ ওয়েট এগুলো ডেড লোড। আমাদের এখানে শুধু লাইভ লোড বলা আছে ডাইরেক্টলি 100 পিএসএফ। রিটেইনিং ওয়াল, ফ্লোর ফিনিশ এগুলো কিচ্ছু বলা নাই, তাহলে ডেড লোড হিসেবে এগুলো আসবে না। তাহলে ডেড লোড হিসেবে শুধু কি আসবে বলেন তো? কি আসবে শুধু? হ্যাঁ স্যার ওই যে 60 কেএসআই। 60 কেএসআই তো স্টিলের ইল্ড স্ট্রেস দেয়া আছে এফওআই, মানে রডটার কতটুকু টেনশন নিতে পারবে ওটা দেয়া আছে। এটার সাথে ডেড লোডের সম্পর্ক কি? ডেড লোড হচ্ছে স্ল্যাবের সেলফ ওয়েট, স্ল্যাবের নিজের ওজন। আপনারা কি বাসায় পড়েন? এত কম অঙ্ক করাই দিছি একটা দুইটা করে এক একটা টপিক থেকে, তারপরে যদি মানে এই জিনিসগুলা, ওই দিনও কিন্তু ডেড লোড নিয়ে অনেক চিল্লাপাল্লা করছে, লাইভ লোড নিয়ে অনেক চিল্লাপাল্লা করছি। তাহলে স্ল্যাবের সেলফ ওয়েট কত হবে বলেন তো? আমাদের স্ল্যাবের আমরা জানি যে আমাদের এখান থেকে এতটুকু হচ্ছে কত 15 ফিট, ঠিক আছে? এখন আমি যদি এটার সেলফ ওয়েট বের করতে চাই তাহলে আমি কি করব বলেন? মনে করেন সেলফ ওয়েটটা বসতেছে হচ্ছে এই বরাবর ইউডিএল হিসেবে, তাহলে আমাকে গুণ করতে হবে কি থিকনেস দিয়ে, আর এই দিকের একটা ডাইমেনশন দিয়ে গুণ করতে হবে না? জি স্যার। না বুঝা দি স্যার বইলা ফেলাইতেছেন। দেখেন ইউডিএল বসবে কোন বরাবর? সেলফ ওয়েট, সেলফ ওয়েটটা কাজ করবে এই বরাবর ইউডিএল হিসেবে। যেই বরাবর ইউডিএল হিসেবে চিন্তা করব তার উল্টা দিকের ডাইমেনশন গুলো দিয়ে গুণ করতে হবে। আমাদের কনক্রিটের ইউনিট ওয়েট কত? এরিয়ার সাথে স্যার পার ইউনিট ওয়েটটা গুণ দিলে তো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনক্রিটের ইউনিট ওয়েট কত? 150 জি পাউন্ড স্যার, পার ওটার সাথে কিউবিক স্যার ফিট। এরিয়াটা গুণ দিব স্যার, মানে বি পাউন্ড পার ইনটু ডি কিউবিক স্যার। ফিট। এটার সাথে গুণ হবে প্রথমে থিকনেস। থিকনেস কত পাইছি? স্ল্যাবের থিকনেস কত পাইছি? স্যার 7.5 না? 7.5। এটা তো পাইছি ইঞ্চিতে, আর এটা আছে ফিটে 150 পাউন্ড পার ফিট কিউব। তাহলে যদি এই ইঞ্চিটাকে ফিটে নিতে চাই তাহলে কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ স্যার। ইনটু, আমি কি স্ল্যাবের এই বরাবর ডাইমেনশনটা জানি? জানি না তো। কিন্তু ওই যে স্ট্রিপ মেথডে আমরা একটা স্ট্রিপ চিন্তা করি 1 ফিট স্ট্রিপ, তাহলে এখানে 1 দিয়ে গুণ হবে ওই 1 ফিট স্ট্রিপের 1। মানে এটা যদি গুণ নাও করেন তাও কিন্তু আসলে ভুল নাই, আপনার মানে ভ্যালু কিন্তু সেমই আসবে। বাট একদম ক্লিয়ারলি বুঝতে হইলে মনে রাখতে হবে যে মানে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই হবে। 7.5 হচ্ছে থিকনেস, আর 1 হচ্ছে ওই 1 ফিট স্ট্রিপের থিকনেস 1 ইঞ্চি বা 1 ফিট। 1 ফিট হ্যাঁ 12 মানে 12 ইঞ্চি বা 1 ফিট, যেহেতু ফিটে আছে আমরা 1 ফিট দিয়ে গুণ করলাম। তাহলে এখানে আমাদের ডেড লোড আসবে কত? আমরা যদি হিসাব নিকাশ করি আমরা ডেড লোডের মান পাবো 93.75 পাউন্ড পার ফিট। এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, লাইভ লোড কত দেয়া আছে? স্যার 100 পিএসএফ। লাইভ লোড দেয়া আছে 100 পিএসএফ। এখন এটাকেও আমার পাউন্ড পার ফিট আনতে হবে না পিএসএফটাকে? এটাকেও পাউন্ড পার ফিট আনতে হইলে এই 1 দিয়ে গুণ করতে হবে। এই 1 ফিটের 1 মানে না দেখাইলেও সমস্যা নাই, বাট মানে দেখাইলে বুঝতে পারবো যে অঙ্কটা বুঝা করছে যে 100 পাউন্ড পার ফিট, মানে পাউন্ড পার স্কোয়ার ফিটকে 1 ফিট দিয়ে গুণ করলাম, তো ওই ফিট ফিট কাটাকাটি গিয়ে পাউন্ড পার ফিট আসবে। তাহলে আমাদের এখন টোটাল
আলটিমেট লোড ডাব্লিউ বের করতে পারবো? ডেড লোড আর লাইভ লোড যোগ করলে কি আমার টোটাল লোড বাইরে যাবে না? জি স্যার। কিন্তু কি করতে হবে, ওই যে আজকে যে শুরুর দিকে কে জানি বলছিলেন কেন ফ্যাক্টর দিয়ে গুণ করব, 1.2 ডেড লোড প্লাস কি 1.6 1.6 বা 7 লাইভ লোড। এই 1.2 1.6 এগুলা নিয়ে টেনশন করার কিছু নেই, এগুলা বিএনবিসি কোডে চেঞ্জ হয়। আপনি যদি মানে রিসেন্ট 2020 এর বিএনবিসি কোড খুলেন দেখবেন যে এই 1.2 জায়গায় হয়তো 1.4 বসাইছে, 1.6 এর জায়গায় 1.7 বসাইছে। এগুলো হচ্ছে আপনারা যখন ডিজাইন করবেন তখন বিএনবিসি কোড খুলে দেখবেন যে গাইডলাইনে কি বলা আছে, তো মানে ওই ফ্যাক্টর দিয়ে গুণ করবেন। আচ্ছা 1.2 ইনটু তাহলে ডেড লোডের ভ্যালু কত 93.75 প্লাস লাইভ লোডের ভ্যালু কত 1.6 ইনটু 100। তো এই যোগটা করলে টোটাল আমাদের টোটাল লোড ডাব্লিউ এর মান কত আসে দেখেন তো। টোটাল লোড ডাব্লিউ সমান সমান আসবে 272.5 পাউন্ড পার ফিট। এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 0.2725 কিপ পার ফিট, ঠিক আছে? আচ্ছা একটু ভ্যালুটা মনে রাখেন কারণ আমি মানে মুছা দিচ্ছি কারণ জায়গা নাই তো এখানে, আর এটাতে নতুন পেজ নেওয়া যায় না, একদম মুছা ফেলা লাগে। আচ্ছা 0.2725 আসছে আমাদের আলটিমেট লোড বা টোটাল ডাব্লিউ এর মানটা। আচ্ছা এখন দেখেন যে একটা সিম্পলি সাপোর্টেড বিম এর জন্য আমরা যদি দেখি যে একটা সিম্পলি সাপোর্টেড বিম এরকম, আমাদের প্রথম দিনের যেই ওয়ান ওয়ে স্ল্যাবটা ছিল মানে ওটা যদি প্ল্যান ভিউ দেখি স্ল্যাবটা এরকম ছিল না, এরকম এখানে একটা বিম ছিল, এখানে একটা বিম ছিল, এটা একটা সিম্পলি সাপোর্ট, এটা একটা সিম্পলি সাপোর্ট। আমাদের মানে প্রথম দিনের স্ল্যাবটা ছিল সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। আমরা যদি এটার বিএমডি আঁকছিলাম বিএমডিটা এরকম আসছিল এবং এটা ডাইরেক্ট এই বিএমডির ভ্যালু ডাইরেক্ট সূত্র দিয়ে আমরা বের করছিলাম WL²/8, মনে আছে? জি স্যার। আচ্ছা আজকে আমাদের এই প্রবলেমটা কি সিম্পলি সাপোর্টেড আছে নাকি মাঝখানে আর একটা অতিরিক্ত সাপোর্ট ঢুকছে? আমাদের আজকের প্রবলেমটা দেখেন, আজকের প্রবলেমটা এরকম না, এই যে এই হচ্ছে আমাদের স্ল্যাব, এখানে একটা বিম আছে, এখানে আরেকটা বিম আছে, এখানে মনে করেন আরেকটা বিম আছে। তাহলে আজকে কি সিম্পলি সাপোর্ট? হ্যাঁ বাম দিকে একটা সাপোর্ট আছে, ঠিক আছে মানলাম, খুব সুন্দর, এই যে বাম দিকে একটা সাপোর্ট আছে, মাঝখানে একটা ঢুকছে, ডান দিকে একটা সাপোর্ট আছে মানলাম, এটাও ঠিক আছে, বাট মাঝখানে একটা অতিরিক্ত সাপোর্ট চলে আসছে। আজকে সাপোর্ট কন্ডিশনটা এরকম না? জি স্যার। আজকে যদি আমি বিএমডি আঁকি তাহলে এই বিএমডিটা আগের দিনের মতো এরকম এত মানে সুন্দর আসবে না। এই বিএমডিটা মানে নরমাল শেপটা হবে হচ্ছে এরকম, এখানে একটু নেগেটিভ মুভমেন্ট চলে আসবে সাপোর্টের কাছে, এই এখানে একটু নেগেটিভ মুভমেন্ট, এখানে একটু নেগেটিভ মুভমেন্ট, এখানে একটু পজিটিভ মুভমেন্ট, এখানে একটু পজিটিভ মুভমেন্ট, এখানে আবার নেগেটিভ মুভমেন্ট। এখন এগুলা মানে বিএমডি একার দরকার নেই, আমরা ডাইরেক্ট যদি এরকম তিনটা মানে কন্ডিশন থাকে মাঝখানে একটা হিঞ্জ সাপোর্ট বা মাঝখানে একটা সাপোর্ট চলে আসে তাহলে এই ক্ষেত্রে আমাদের মোমেন্টের মান কি হবে? ডাইরেক্ট আমরা মানে বিএনবিসি কোডে বলা আছে বা এসিআই কোডে বলা আছে যে WL²/24 হচ্ছে এই 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 মোমেন্টের মানটা, এই যে এটা, আর এই পজিটিভ মোমেন্টের মান হচ্ছে WL²/14, আর এইখানে যে নেগেটিভ মোমেন্টটা আছে এটার মান হচ্ছে কত WL²/9। তাহলে এখানে যে নেগেটিভ মোমেন্টটা আছে আর এখানে যে পজিটিভ মোমেন্টটা আছে এই দুটোর মান কত বলেন তো, কত বলেন না? এই যে এই পজিটিভ মোমেন্টটা আমি কোন সূত্র দিয়ে বা কোন ইকুয়েশন দিয়ে বের করতে পারবো আর এই নেগেটিভ মোমেন্ট আমি কোন সূত্র দিয়ে বের করতে পারবো? এটা সেম না? জি স্যার, এটা তো সেম স্যার। WL²/24 আর এখানে কি হবে WL²/14 স্যার। হ্যাঁ WL²/14। তাহলে দেখেন আমাদের প্রথম দিনে যে সুবিধাটা ছিল সিম্পলি সাপোর্টেড ছিল, আলটিমেট মোমেন্ট একটা বের করছিলাম WL²/8 কইরা ওটা দিয়ে ডিজাইন করে ফেলাইছি। বাট আমাদের আজকে সাপোর্ট কন্ডিশনের কারণে তিনটা ডিফারেন্ট টাইপের মুভমেন্ট আসতে পারে। এখানে মুভমেন্ট আসবে WL²/24, এখানে মুভমেন্ট আসবে WL²/14, আবার এইখানে মুভমেন্ট আসবে কত WL²/9, আর এই দুটো তো সেম। ডিজাইন করব স্যার।
তিনটা মোমেন্ট বের করে তিনটার মধ্যে যেটা ম্যাক্সিমাম থাকবে ওইটা ধরে ডিজাইন করতে হবে, বুঝা গেছে? জি স্যার, বুঝছি তাহলে স্যার। আমরা এখন আজকে তিনটা মোমেন্ট বাইর করব। একটা বাইর করব WL স্কয়ার বাই 24, একটা বাইর করব WL স্কয়ার বাই 14, আর একটা বাইর করব WL স্কয়ার বাই কি স্যার ম্যাক্সিমাম তো মনে হয় স্যার WL স্কয়ার বাই 9 এটা স্যার। বাইর করে দেখি না কি হয়, কারণ মানে এমন না যে শুধু ম্যাক্সিমামটা ধরে ডিজাইন করে দিলেই হবে, কারণ এই মোমেন্টগুলোর কাজ আছে। এই মোমেন্টগুলোর মানে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট মোমেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রিইনফোর্সমেন্ট বা রড ডিজাইন করতে হবে। তো মানে বাইর করে রাখি আপাতত তিনটাই, কারণ আমাদের পরে কাজে লাগবে। আচ্ছা, তাইলে প্রথমেই দেখেন যে এট ইন্টেরিয়র সাপোর্ট, আমাদের ইন্টেরিয়র সাপোর্ট কোনটা? আমি ফিগারটা একটু ভুলাচ্ছি, এই ফিগারটা একটু ভুলাচ্ছি, ফিগারটা একটু ঠিক করে রাখতে হবে আমার। দেখেন ফিগারটা হচ্ছে এরকম হবে, ফিগারটা সরে গেছে। এই সাপোর্টে নেগেটিভ মোমেন্ট আসবে, সবগুলা সাপোর্টে নেগেটিভ মোমেন্ট আসবে। এই এই মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এখানে কি WL স্কয়ার বাই কত 24, এখানে কত WL স্কয়ার বাই 24, এখানে পজিটিভ মোমেন্ট কত WL স্কয়ার বাই 14, এখানে কত WL স্কয়ার বাই 14, আর এখানে এই যে মাঝখানে সাপোর্টটাতে নেগেটিভ মোমেন্ট কত হবে WL স্কয়ার বাই 9। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আমাদের এখানে ইন্টেরিয়র সাপোর্ট কোনটা? এটা না? জি স্যার। এটাতে মোমেন্ট কত আসবে? WL স্কয়ার বাই 9। তাইলে এট ইন্টেরিয়র সাপোর্ট আমাদের নেগেটিভ মোমেন্ট, এই জন্য মাইনাস এম লিখলাম, কারণ মোমেন্টটা যেহেতু নেগেটিভ মোমেন্ট আসতেছে। WL স্কয়ার বাই 9, W এর মান কত পাইছি 0.2725 না? জি স্যার। L এর মান কত? ক্লিয়ার স্প্যান 15 ফিট বলা ছিল না? জি স্যার। ডিভাইডেড বাই 9, তাহলে এটা পাইলাম 6.81 কিপ ফিট ইন্টেরিয়র সাপোর্টে। আমাদের মিড স্প্যান কোনটা? এই যে মিড স্প্যান হচ্ছে এইটা। আমাদের এখান থেকে এতটুকু হচ্ছে একটা স্প্যান, এখান থেকে এতটুকু একটা স্প্যান, তো এই স্প্যানের মাঝখানের পয়েন্ট কোনটা? এটা না? তাহলে মিড স্প্যানে কতটুকু মোমেন্ট আসতেছে? মিড স্প্যানে আসতেছে কি পজিটিভ মোমেন্ট আসতেছে। WL স্কয়ার বাই কত 14, 0.2725 ইন্টু 15 স্কয়ার ডিভাইডেড বাই কত হবে 14, তাহলে এখান থেকে পাইলাম হচ্ছে 4.38 কিপ ফিট। আচ্ছা, তাহলে বাকি আছে কি এক্সটেরিয়র সাপোর্ট। এই যে এগুলা কি এক্সটেরিয়র সাপোর্ট না এই দুইটা? তাহলে এক্সটেরিয়র সাপোর্টে কতটুকু আসতেছে? এক্সটেরিয়র সাপোর্ট এটাতে কি আসবে নেগেটিভ না পজিটিভ মোমেন্ট আসতেছে এক্সটেরিয়র সাপোর্টে? নেগেটিভ স্যার। নেগেটিভ মোমেন্ট WL স্কয়ার বাই 24, তো W এর মান বসাই দিবেন, L এর মান সবকিছু বসাই দিলে এখানে শুধু চেঞ্জ হচ্ছে কি 24টা চেঞ্জ হচ্ছে, সব তো সেম, W সেম L ও সেম। এখান থেকে আমাদের এক্সটেরিয়র সাপোর্টের মোমেন্টের ভ্যালু আসবে 2.55 ফিট। ঠিক আছে, তিনটা মোমেন্ট পাইছি না? জি স্যার। তিনটা মোমেন্ট পেয়ে গেছি। মানে সাপোর্ট কন্ডিশন চেঞ্জ হওয়ার কারণে নেগেটিভ মোমেন্ট আসছে, ইন্টেরিয়র সাপোর্টে একরকম, মিড স্প্যানে একরকম, এক্সটেরিয়র সাপোর্টে আরেক রকম। প্রথম দিনের মতো শুধু মাঝখানেই মানে একদম ম্যাক্সিমাম মোমেন্ট WL স্কয়ার বাই 8 করে বাইর করতে পারি নাই, এজন্য তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট মোমেন্ট বাইর করে নিছি। আচ্ছা, এগুলা কাজ আছে, আমরা করবো এগুলার কাজ, সমস্যা নেই। এখন এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? এটা না? জি স্যার। ইন্টেরিয়র। পজিটিভ নেগেটিভ চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এই তিনটা মোমেন্টের মধ্যে পজিটিভ এন্ড নেগেটিভ চিন্তা করার দরকার নাই। যেটা ম্যাক্সিমাম পজিটিভ হোক আর নেগেটিভই হোক, যেটা ম্যাক্সিমাম ওটা নিয়ে কাজ করবো, ঠিক আছে? এখন দেখেন আমাদের ডিজাইন করতে হবে আন্ডার রেইনফোর্স বিম। আন্ডার রেইনফোর্স বিম ডিজাইন করতে হলে আমাদের রোর মান কার থেকে ছোট হইতে হবে?
এখন রো বাইর করি কেমনে আমরা? রো সমান সমান আমরা জানি কি এস বাই বিডি। এখানে আমরা তো এস তো আমার পক্ষে জানা সম্ভব না, কারণ আমি তো এখন স্টিলের পরিমাণ বাইর করি নাই। তো আমরা যেটা করি রোটাকে রোম্যাক্স এর সমান ধরে নিই। মনে আছে প্রথম দিন এই কাজ করছিলাম? জি স্যার। রো ইজ লেস দেন অর ইকুয়াল রোম্যাক্স হইতে হবে আন্ডার রেইনফোর্সমেন্ট। যেহেতু আমি রো বাইর করতে পারতেছি না, আমার কাছে এস নাই, আমি তো দিন শেষে এই পুরো ডিজাইনটা করে স্টিলের পরিমাণ বা এস এর পরিমাণই বাইর করব। সেহেতু আমি কি রোটাকে রোম্যাক্স এর সমানই ধরে নিই। তাহলে আমি এখন রোম্যাক্স বাইর করব। রোম্যাক্স এর সূত্র কি বলেন? আপনারা সবাই জানেন 0.85 বিটা 1 ইনটু কি ইনটু রো স্যার f prime c by fy জি স্যার epsilon u divided by epsilon u plus epsilon t। বিটা 1 এর মান কত বসাবো? বিটা 1 এর মান কত বসাবো? কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ যদি 3000 psi হয় তাহলে বিটা 1 বসাই 0.85। এরপর প্রতি কত 1075 পয়েন্ট, এরপর প্রতি 500 psi বাড়ার জন্য এটা 0.05 করে কমে। তা আমাদের কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ কত? 4000 psi বলা আছে না কোশ্চেনে? জি স্যার। তাহলে আমরা f prime c বসাবো কত? 0.75। আর fy কত বলা আছে? 60 বলা আছে না? 60। আমি তো ভুল করছি, দূর। এটা জি তো স্যার, বিটা 1। f প্রাইম বিটা 1 হচ্ছে 0.75 ইনটু f prime c হচ্ছে কত ksi 4 ksi, আর fy কত 60 ksi, 60 এপসাইলন কত 0.003 এপসাইলন u ডিভাইডেড বাই 0.003 প্লাস 0.004। 4। এটা করলে রোম্যাক্স মানে ক্যালকুলেটরে হিসাব করবেন, হিসাব করলে রোম্যাক্স এর ভ্যালু আসবে 0.021। ঠিক আছে, এবার আমরা রো হিসেবে এই রোম্যাক্সটাকেই ব্যবহার করব, যেহেতু আমার কাছে রোর কোনো ভ্যালু নাই। কিন্তু আন্ডার রেইনফোর্স ডিজাইন করতে হলে রো এর মানটা রোম্যাক্স এর সমান বা ছোট হইতে হবে। তো আমি রোম্যাক্স এর মানটা যেহেতু সমান হইলো আমার আন্ডার রেইনফোর্স ডিজাইন হবে, আমি এই জন্য রোম্যাক্সটাকেই রো ধরে নিচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে কথা? জি স্যার। এবার আমারে বলেন তো ওই ডি রিকোয়ার্ড বাইর করার সূত্রটা কি ছিল? মানে রিকোয়ার্ড থিকনেস স্ল্যাবের একটা বড় সূত্র লিখছিলাম গত ক্লাসে, সূত্রটা বলেন। কারো খাতায় লেখা নাই? রিয়ন, যে রিয়ন রে ডাক দে, আপনার খাতায় লেখা নাই? আমি হিবিজিবি হয়ে গেছে স্যার এটা লিখতে। আরে বাপ রে, একটু পরিষ্কার করে লিখবেন। ডি রিকোয়ার্ড সমান সমান হচ্ছে রুট ওভার এত যে ইম্পর্টেন্ট স্যার বুঝিনি। ডিভাইডেড বাই সাই রো এফ ওয়াই বি 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই ডিভাইডেড বাই কি এফ প্রাইম সি। তাহলে আমাদের এই তিনটা মোমেন্টের মধ্যে সবচাইতে বড় কোনটা আসছে? সবচেয়ে বড় কোনটা আসছে? 6.81 না? জি স্যার, 6.81 স্যার। এটা আসছে কি ফিটে, এটাকে 12 দিয়ে গুণ দিয়ে কি ইঞ্চিতে নিলাম। 6.81 কি ফিট আসছিল না এটা? জি স্যার। ফিটে আসছিল, এটাকে 12 দিয়ে গুণ দিয়ে কিছু নিলাম, কি ইঞ্চিতে নিলাম। আর এই সাই এর মান কত মোমেন্টের জন্য? 0.9। রো এর মান কত পাইছি? 0.21। 0.021। fy কত? 60। বি কত? এই বি বিটাকে বলতে পারবো। স্ল্যাবের এই বরাবর ডাইমেনশন হচ্ছে এল আর এই বরাবর হচ্ছে বি, বাট আমার তো মানে এখানে লাগতেছে ছোট হাতের বি। 1 স্যার, 1 ফিট বা 12 ইঞ্চি। আমি যেহেতু ইঞ্চিতে করতেছি তাহলে কত বসাবো? 12 বসাবো। 1 ফিট স্যার। হ্যাঁ, তো আমি তো ইঞ্চিতে করতেছি, আমি তো কিপ ফিটটাকে 6.81 কিপ ফিটকে 12 দিয়ে গুণ দিয়ে কিপ ইঞ্চিতে নিয়ে গেছি। তাহলে আমার এই বি এর মানটাও ইঞ্চিতে বসাইতে হবে। তাহলে 1 ফিট বসাবো না 12 ইঞ্চি বসাবো? 12 ইঞ্চি স্যার। 12 ইঞ্চি বসাইলাম এর জন্য। 12 ইঞ্চি স্যার। 1 মাইনাস 0.59 রো কত? 0.021 ইনটু fy কত? 60, f প্রাইম c কত? 4। এটা হিসাব করবেন, ক্যালকুলেটর হিসাব করলে ডি রিকোয়ার্ড এর মান আসবে হচ্ছে গিয়া 2.71 ইঞ্চি। এটা হচ্ছে ডি রিকোয়ার্ড লাগবে স্ল্যাবের থিকনেস। আমরা ডি প্রোভাইড করছি কত?
আমাদের ডি প্রোভাইডেড কত? আমাদের পুরো স্ল্যাবটার থিকনেস কত? 7.5 ইঞ্চি না? মাইনাস 1 ইঞ্চি, ক্লিয়ার কভার 1 ইঞ্চি বাদ দিলাম, তাহলে স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ হচ্ছে কত? 6.5 ইঞ্চি। আমি প্রোভাইড করছি 6.5, আমার লাগবে 2.7 ইঞ্চি, 7.1 ইঞ্চি। তাহলে কি মানে 7.5 ইঞ্চি স্ল্যাবের থিকনেস ঠিক আছে নাকি আরো বাড়াইতে হবে? আর তো বাড়ানোর দরকার নেই, 7.5 ইঞ্চি তো ঠিক আছে, তাই না? স্যার হয়ে গেছে স্যার, হয়ে গেছে, সেটাই। বাট যদি আমার ডি রিকোয়ার্ড আসতো 8 ইঞ্চি, বাট আমি তাহলে ডি তো স্যার দিচ্ছি বাড়ানো 6.5 ইঞ্চি, তাহলে কি আমার ওই প্রথমে গিয়া আবার সেলফ ওয়েট বাইর কইরা আবার মোমেন্টাম সব বাইর করা লাগে, কারণ স্ল্যাবের থিকনেস দিয়ে তো স্ল্যাবের সেলফ ওয়েটটা ডেড লোড বাইর করছিলাম, তাই না? জি স্যার। আপনারা যদি ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। এখন মানে আমার খুশি করার জন্য জি স্যার বলতেছেন। আচ্ছা, সুতরাং ডি রিকোয়ার্ড ইজ লেস দেন ডি প্রোভাইডেড। রিকোয়ার্ড কত? 2.71 ইঞ্চি, আর প্রোভাইডেড কত? 6.5 ইঞ্চি। So 7.5 ইঞ্চি স্ল্যাব ইজ ওকে, ঠিক আছে? আমাদের স্ল্যাবের থিকনেস 7.5 ইঞ্চি ঠিক আছে, এটার বাড়াইতে হবে, কারণ আমাদের লাগবে কত লাগবে? 2.71 ইঞ্চি লাগবে, সেখানে আমি দিছি 6.5 ইঞ্চি, মানে ডি রিকোয়ার্ড ডি প্রোভাইডেড এর মান। টোটাল আমার এই স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ সহ, মনে করেন এখানে রড আছে, এই রড পর্যন্ত হচ্ছে 6.5, তার নিচে আবার 1 ইঞ্চি ক্লিয়ার কভার আছে, আমার রড পর্যন্ত লাগবে কত? 2.71, সেখানে আমি দিয়ে রাখছি 6.5 ইঞ্চি। তাহলে আমার ডিজাইন ওকে না? মানে থিকনেসের দিক থেকে ওকে, বুঝছেন তো? বোঝা গেছে? ওকে, আচ্ছা। আমাদের এর পরের কাজ হচ্ছে রড বাইর করা বা রিইনফোর্সমেন্ট বাইর করা। এখন আমার 3 রকমের মানে মোমেন্ট আসছে না? মোমেন্ট কয় রকমের আসছে? 3 রকমের আসছে। আমার একটা কথা বলেন, মানে আমি 3 জায়গায় 3 রকমের মোমেন্ট পাইছি না? আমার ইয়াতে মিড স্প্যানে একরকম, এক্সটেরিয়র সাপোর্টে আরেক রকম, ইন্টেরিয়র সাপোর্টে আরেক রকম মোমেন্ট পাইছি না? ইয়েস স্যার। আমার 3 রকমের মোমেন্টের জন্য আমি 3 রকমের রিইনফোর্সমেন্ট বাইর করব, মানে কোথায় আসলে কতটুকু লাগে আমি দেখবো আর কি। ঠিক আছে, এখন আমরা বলেন যে আলটিমেট মোমেন্টের একটা সূত্র আছে, এম ইউ সমান সমান সাই এ এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। এই সূত্রটা কি আপনাদের পরিচিত? স্যার দেখাইছিলেন স্যার। এই সূত্রটাকে যদি একটু এপাশ ওপাশ করি, তাহলে এ সমান সমান এম ইউ ডিভাইডেড বাই সাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2 লিখতে পারি। জি স্যার। আমরা এই এস এর এই সূত্রটা ব্যবহার করে ইনশাআল্লাহ আজকে আর না, আজকে এখানে শেষ করে দিব, নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে 3টা এস বাইর করব। একটা হচ্ছে ইন্টেরিয়র সাপোর্টের জন্য, আমাদের ইন্টেরিয়র সাপোর্টে আমরা একটা মোমেন্টের ভ্যালু পাইছি না? আরেকটা এক্সটেরিয়র। জি স্যার। আরেকটা এস বের করব এক্সটেরিয়র সাপোর্টের জন্য বা মিড স্প্যানের জন্য, মানে আগে একটা বাইর করলেই হলো, কাজ করো না কেন, একটা বাইর করব এক্সটেরিয়র সাপোর্টের জন্য, আরেকটা বাইর করব কার জন্য? আরে লেখাও যায় না, মিড স্প্যানের জন্য। ঠিক আছে, আমরা 3টা এস বাইর করব। জি স্যার। এবং প্রত্যেক জায়গায় কিন্তু এই একই সূত্র ব্যবহার হবে, খালি চেঞ্জ হবে কি বলেন তো সূত্রটাতে? এই এম ইউটা চেঞ্জ হবে। আমার ইন্টেরিয়র সাপোর্টে এম ইউর আমি একটা ভ্যালু পাইছি না, আবার এক্সটেরিয়র সাপোর্টে এম ইউর আরেকটা ভ্যালু পাইছি, মিড স্প্যানে এম ইউর আমি 3টা মোমেন্ট বের করছি না আজকে? জি স্যার। তিনটা ভ্যালু। এই সেম সূত্র দিয়ে আমি 3টা এস বের করব, শুধু চেঞ্জ হয়ে যাবে কি
এমইউটা চেঞ্জ হয়ে যাবে আর বাকি সব MU হ্যাঁ তো আমরা স্যার। এই জিনিসটা হ্যাঁ বলেন 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 স্যার আমাদের আর কয়টা লেকচার লাগবে স্যার, মানে শেষ হইতে স্যার আনুমানিক? 3টা। মাশাআল্লাহ, ঠিক আছে। আমি ইনশাআল্লাহ 8 তারিখের আগেই শেষ করব, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আপনারা তো আরসিসি একটা অ্যাসাইনমেন্ট দিবেন মনে হয়, দিবেন না? কই না তো স্যার। হ্যাঁ আমি একটা আরসিসি প্রথম দিকে হ্যাঁ একটা দিছে অ্যাসাইনমেন্টটা নিব না আমি নিব একটা ক্লাস টেস্টটা কবে দিবেন আরসিসি? এই নেক্সট শনিবার, মানে আগামী শনিবার তো দিবেন হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট, তাহলে এর পরে শনিবার মানে 7 তারিখ আরসিসি দিয়ে দেন। স্যার আরসিসি 7 তারিখে একটা আছে। হ্যাঁ 7 তারিখে স্যার আরেকটা আরসিসি আছে স্যার তাহলে আমারটা কবে দিবেন? 8 তারিখ দিবেন পরীক্ষা? স্যার আমি একটা কথা বলি স্যার, আমরা স্যার 4 তারিখে দেই, একটা টপিকের ভিতরে দেই স্যার। আমি তো একটা টপিকের উপরই পরীক্ষা নিব এবং আপনাদের ইচ্ছা যেটার উপর দেন আপনারা। ওয়ান ওয়েস ল্যাব হইলে ওয়ান ওয়েস ল্যাব, টিভি মিলে টিভি। স্যার তাহলে স্যার সিআর সবার সাথে কথা বলো, কারণ তাহলে বাকি সবার 4 ওপিনিয়ন তারিখ নিয়ে আপনারা আপনাদের আরসিসি পরীক্ষা দিচ্ছেন 4 তারিখ। স্যার লাগবে না স্যার। কিসে? আরে কথাই তো বোঝা যায় না।